একটি ১৬ বছর বয়সী ছেলে যে ছোটবেলা থেকেই গেম খেলতে পছন্দ করত এবং ১৩ তারিখে তার জীবন বদলে দেয়। অর্থাৎ সে হয়ে যায় থাইল্যান্ডের সবচেয়ে নামকরা একজন বিজনেসম্যান। একটা সত্যি ঘটনা, সালটা হল ২০০৪। থাইল্যান্ডের একটি নামকরা ব্যাংক দেখানো হয়, আর এই ব্যাংকে একটি অল্প বয়সের ছেলে, যার বয়স মাত্র ১৯ বছর। সে বিজনেস লোন এর জন্য এই ব্যাংকের ম্যানেজারের কাছে অ্যাপ্লাই করি। এই ছেলেটির নাম হল টম। জানায় সে ১০ লাখ লোন নিতে চায়, অর্থাৎ ইন্ডিয়ান রুপি কনভার্ট করলে হয়ে যায় ২৩,০৬,০০০। টমের বক্তব্য, সেই টাকা দিয়ে একটি কারখানা তৈরি করতে চায়, কিন্তু তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় বিজনেস লোন নিতে গেলে তাকে আগের বিজনেস সম্বন্ধে সবকিছু ভালোভাবে বলতে হবে, যেমন সে এই আইডিয়া কিভাবে করবে এবং কেন সেটা করতে চায়, এবং একইভাবে সেটা কোথায় করতে চায়। এই সব কিছু এখন তারই পুরো গল্প শোনাতে শুরু করে দেয়। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আজ থেকে ঠিক ৩ বছর আগে, যখন বয়স মাত্র ১৬ বছর, তখন সারাটা দিন গেম খেলতে গিয়েছিল। টপ লেভেল এর ফিচারগুলো সবসময় অ্যাভেলেবেল থাকত, আর উনি আমার অ্যাকাউন্টে দাম সব সময় বেশি থাকত, এবং তারা সবসময় চাইব তার অ্যাকাউন্টে নিতে পারে। এমনই একদিন একজনকে আমার সাথে কন্ট্যাক্ট করে, এবং যেন গেম এর কিছু স্পেশাল ফিচার কিনতে চায়, এবং তার বদলে তাকে ৫০০ সিঙ্গাপুর ডলার ইন্ডিয়ান রুপি কনভার্ট করলে হয়ে যায় ৩০,০০০ টাকা। এখন যেহেতু ৩০,০০০ টাকা একবারে চোখে দেখিনি, তাই এই রোগ সামলাতে পারে না, এবং সে রাজি হয়ে যায়, এবং তার আঙ্কেলের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস সেই বাড়ির কাছে পাঠিয়ে দেয়, কারণ তার কাছে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই। স্বাভাবিকভাবেই তার আঙ্কেল খুব বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু পরের দিন সকালেই তাদের চিন্তা খুশিতে পরিণত হয়েছে, যখন তারা ব্যাংকে গিয়ে জানতে পারি সত্যি সত্যিই তাদের অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা ঢুকে গেছে। টম সঙ্গে সঙ্গে টাকাগুলো তুলে নেয়, এবং সে আরও টাকা ইনকাম করার জন্য সে তার গেমের বিভিন্ন রকম ফিচারগুলো বিক্রি করতে শুরু করে দেয়। আর এভাবেই একটা সময় টমের কাছে প্রচুর টাকা হয়ে যায়, আর এই টাকা দিয়ে সেটি দামি গাড়ি কিনে ফেলে। এমনকি এই গাড়িটি নিয়ে যায় সেটা স্কুল, বাজার হোক বা কোনো দোকান। আর এমনি একদিন সে তার গাড়ি নিয়ে প্রবেশ করে। স্কুলের প্রিন্সিপাল এইসব দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগে যে ছেলেটি স্কুলে ফ্রি দিতে পারছিল না, সে এখন ৪ চাকা চালিয়ে স্কুলে আসছে। তাই সে তার সাথে একটি পার্সোনাল মিটিং করে, এবং তাকে জানায় সে যেন এখনই স্কুলে দেয় যেগুলো এখনও বাকি রয়েছে। কিভাবে প্রিন্সিপাল তাকে ওয়ার্নিং দেয়, সে যদি এরকম করে গাড়ি নিয়ে প্রবেশ করে, তবে সে তার বাবা মায়ের কাছে অভিযোগ করে, তাকে বেশ কিছু টাকার অফার করে, এবং তাকে এমনটা করতে মানা করিটা শুনে প্রিন্সিপাল রেগে যায়, কারণ সে তাকে ঘুষ দিতে চাইছে। তাই সে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে স্কুলের প্রত্যেকটা ছাত্রকে এরকম নতুন গাড়ি দেখে অবাক হয়ে যায়, এবং তার এই গান ঘুরে ঘুরে দেখতে শুরু করে। আর এদের মধ্যেই টমের গার্লফ্রেন্ড থাকে, যার নাম তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য তার গাড়ি করে তাকে ঘুরতে নিয়ে যায়, এবং এই ঘোরাঘুরিতে এতটা সময় কাটিয়ে দেয় যার ফলে সে যখন বাড়ি ফিরে, ততক্ষণে সন্ধে হয়ে যায়। গাড়িটা তার বাড়ির সামনেই লুকি লুকি পার করে, কারণ সে যে গাড়ি কিনেছে তার বাবা মা এখনও জানে না। কিন্তু দেরি করে বাড়ি ফেরার ফলে তার বাবা মা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে, এবং তারা প্রথমবার জানতে পারে তার ছেলে এত টাকা খরচ করে একটি গাড়ি কিনেছে। তার বাবা মা মনে করে সে বেআইনিভাবে কোনো টাকা ইনকাম করছে, এবং সেই টাকা দিয়েই সে এত বড় গাড়িটা কিনেছি। তাই তারা তোকে এখনই পরামর্শ দেয় সে যেন এই গাড়িটি এখন শোরুমে ফেরত দিয়ে আসে, কিন্তু তাদেরকে বোঝায় সেই টাকা বেআইনিভাবে নয়, বরং অনলাইনে গেম খেলে ইনকাম করেছে। এরপর রাত হলেই টম আরও একবার তার গেম খেলা চালু করে দেয়। একদিন তাদের স্কুলের ফাইনাল রেজাল্ট বের হয়ে যায়, এবং রেজাল্ট জানতে পারে সে এবার ফেল করে, কিন্তু এদেশে কোনো রকম দুঃখ পায় না, বরং সেটাকে আরও মন দিয়ে খেলতে শুরু করে দেয়। এরপর সে গেম খেলার জন্য বেশ কিছু ইকুইপমেন্ট কিনে ফেলি, যেগুলোর দাম ১১টার ৫০,০০০ থেকে ১ লাখ পর্যন্ত থাকে। কিন্তু তোমায় কোনোরকম দ্বিধাবোধ করে না, বরং তার কাছেই এই টাকাগুলো খুবই কম মনে হয়। এখন সে যখন এই জিনিসগুলো নিয়ে বাড়িতে ঢোকে, এবং তার বাবা মা যখন দেখতে পায়, তারা খুব বেশি রেগে যায়, কারণ ইতিমধ্যেই তার পড়াশোনার জন্য প্রচুর টাকা ধার নিয়েছে। কিন্তু তার ছেলে পড়তে চাইছে না, বরং অন্য কিছুতে টাকাগুলো খরচ করছে। আর এই ব্যাপারে তার বাবা মায়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, কারণ তার বাবার মধ্যেই জমিজমা এরকম বাজে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু। শুনে একটা জিনিস বুঝতে পারে সে যেটা করল কাজ নয়। আজ থেকে সে সিরিয়াসভাবে পড়াশোনা করে, এবং পুনরায় সেই স্কুলে এডমিশন নিবি। কিন্তু সে লক্ষ্য করে এডমিশন নিতে হলে মোট ৫১,০০০ টাকা দরকার, এবং তার কাছে মাত্র কয়েক হাজার টাকায় পড়ে রয়েছে।
ঐশী ডিসাইড করি নাই টাকাটা সে গেম খেলার জন্য জোগাড় করবে। তাই সে পুনরায় গেম খেলতে শুরু করে দেয়। কিন্তু সে যখন গেমে লগ ইন করতে যায়, সে লক্ষ্য করে তার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। আসলে এমনটা হওয়ার কারণ সেই স্পেশাল ফিচার্সগুলো বিক্রি করেছিল, সেগুলো গেমের নিজমের বাইরে। আর এই কারণেই গেম কোম্পানি থেকে তার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, যার অর্থ হল সে আর টাকা ইনকাম করতে পারবে না। অনেক ভাবনা চিন্তা করে এবং তার মাথায় আসে সেই ব্যক্তির কথা যেখানে তাকে বলেছিল বর্তমানে ভিডিও প্লেয়ার এর ডিমান্ড প্রচুর রয়েছে এবং এগুলো খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। তাই একাধিক ডিভিডি প্লেয়ার তিনি যেগুলো বেশি দামের করবে এবং এভাবেই সে তার টাকা ইনকাম করবে। তাই সবার প্রথমে সেই দোকানে চলে যায় যেখান থেকে কিনেছিল অনেকগুলো ভিডিও প্লেয়ার। কিনে নেয়, কিন্তু সমস্যা হল সেই দেখুন বাড়িয়ে নিন সেগুলো ঠিক করে সেটাকে ভিডিও প্লেয়ারগুলো অলরেডি ভেতর থেকে নষ্ট হয়ে গেছে। সে সবার প্রথমে সে দোকানে গিয়ে অভিযোগ করে। দোকানদার তাকে একটাই কথা বলে, এত কম দামি সেই এর চেয়ে ভালো ভিডিও প্লেয়ার পাবি না। এখন টমের যেহেতু টাকা নষ্ট হয়েছে, তাই সেই দোকানের মালিকের সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়, যা খুশি দোকানদারি এবং মারধর করে এখান থেকে তাড়িয়ে দেয়। টম ভালোভাবে বুঝতে পারে এই ব্যবসা করা গেম খেলার মতো অতটা সহজ নয়। এদের বাবার জমি এরকম চেষ্টা দেখে সে পুনরায় টাকার লোন নিয়ে তাকে স্কুলে ভর্তি করার প্ল্যান করে। কিন্তু টাকা নেয় না, বরং সে জানায় সে নিজে খেটে টাকা রোজগার করে এবং তারপর সে স্কুলে ভর্তি হবে। কিন্তু টম ভালোভাবে জানি তার কাছে টাকা রোজগার করার মতো কোনো রাস্তা নেই। তাই সে রাত হলেই তার ঘর থেকে একটি সোনার চেইন চুরি করে নেয় এবং সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে স্কুলে ভর্তি হয়ে যায়। কিন্তু ক্লাস শুরু হলে টমের মোটেও ভালো লাগে না, কারণ সে দীর্ঘ সময় ধরে এরকম ক্লাস করিনি। তাই তার বিরক্ত লাগতে শুরু করে এবং এই কারণেই সে তার বন্ধুকে পরামর্শ দেয় এই গ্লাসটি রেকর্ড করে এবং পরিশেষে তা শুনে নেবে। এরপর টম বাইরে অডিটোরিয়ামে চলে যায় এবং সেখানে গিয়ে সে লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড লিনা একটি নাটকে অভিনয় প্র্যাকটিস করছে। আর এইসব দেখিও তার মোটেও ভালো লাগে না, বরং তার মনে একটা জিনিসই চলতে থাকে, আর সেটা হলো সে কিভাবে তার নতুন ব্যবসা চালু করবে। তাই সে গাড়ি করে শহরের মাঝে ঘুরতে বেরিয়ে পড়ে এবং চারিদিকে বিভিন্ন রকমের খাবারের দোকান সে ভালোভাবে লক্ষ্য করে। আর এমন একটি সে দোকান লক্ষ্য করে যেখানে চেতনার তৈরি করা হচ্ছে। এইটা এক ধরনের লজেন্সের মতো দেখতে, একটি মেশিন অটোমেটিকভাবে করে যাচ্ছি এবং একইভাবে এস নারীর কাস্টমারের সংখ্যাও অনেক বেশি। তাই সে অনেক ভেবেচিন্তে এরকম একটি মেশিন তার টাকা দিয়ে কিনে ফেলে এবং ডিসাইড করে ফেলি সেই এস নেটের ব্যবসা করি। এখন সে যখন মেশিন নিয়ে বাড়িতে প্রবেশ করে, তার বাবা মা খুব বেশি রেগে যায়, কারণ এতদিনে তাদের ছেলে অনেক টাকা উল্টোপাল্টা ভাবে খরচ করে ফেলেছে এবং তার মধ্যে এরকম মেশিন দেখে তাদের রাগ আরও বেড়ে যায়। কিন্তু তখন তাদেরকে কোনো রকমের শান্ত করে ফেলি। পরের দিন সকাল হলেই না কিভাবে তৈরি করতে হয় সেই সব কিছু জানার জন্য দোকানে দোকানে ভিজিট করতে শুরু করে দেয় এবং দোকানে বলা পদ্ধতি অনুযায়ী সেটা চেতনার বানাতে শুরু করে দেয়। কিন্তু সে যখনই বীজগুলো তার মেশিনে দিয়ে প্রথম দিকে সেগুলো তাপের কারণে বাড়তে শুরু করে দেয়, কিন্তু আস্তে আস্তে সেটা ভালোভাবে শিখেন। এখন তুমি যেটা প্রয়োজন সেটা হল না বিক্রি করার জন্য একটি ভালো জায়গা। তাই সে এখানকার লোকাল মার্কেটে গিয়ে একটি সুন্দর জায়গা ভাড়া নিয়ে নেয় এবং সেখানে জেনারেটর মেশিনটা সেট করে দেয়। লক্ষ্য করে প্রথম দিনে কোনো কাস্টমারের দোকানে আছে না, তাই সে আরও একবার পুরো বাজারটা ভালোভাবে ঘোরে এবং লক্ষ্য করে বাকি দোকানদাররা কি করছে এবং তাদের প্রচার করার স্টাইলগুলো এবং তারাই প্রচার করতে গিয়ে মুখে কি কথা বলছি সেই সব কথায় সেই লুট করে নেয়। কিন্তু এত কিছু করার পর সে লক্ষ্য করে এই নতুন প্রোডাক্ট খুব বেশি বিক্রি হচ্ছে না। এই শপিং মলের মালিকের সাথে কথা বলে এবং তাকে জানায় সে একটি নতুন জায়গা ভাড়া নিতে চায়, কারণ সেখানে কাস্টমার খুবই কম আছে। শপিং মলের মালিকদের কথায় রাজি হয়ে যায়, কিন্তু সেটা কি জানা জায়গার ভাড়া আগের চাইতে বেশি হয়ে যাবে। এই রাজি হয়ে যায় এবং আঙ্কেলকে এই দোকানের দায়িত্ব দিয়ে পুনরায় স্কুলে চলে যায়। কিন্তু তার মাথায় এই ব্যবসার প্রতিটা জিনিস চলতে থাকে, তাই সে স্কুলের পড়াশোনায় মনোযোগ দিতে পারে না এবং ঠিক সেই মুহূর্তে তার ফুনিকুলার সেই কারণটা হয়তো, আর আঙ্কেলের যেটুকু মনোযোগ ছিল সেটুকু চলে যায় এবং সঙ্গে সঙ্গে সেই ক্লাস ছেড়ে বেরিয়ে যান শপিং মলে। গাড়ি লক্ষ্য করে তার ধারণা একদম সঠিক, তারানকো ফোন করেছিল, কারণ তার দোকানে অনেক বেশি কাস্টমার জমে গেছে। সব দেখিয়ে টমের মুখে হাসি ফুটে ওঠে। সে খুব আনন্দের সাথে তারা আঙ্কেলকে এই কাজে হেল্প করতে শুরু করে দেয় এবং সেই প্ল্যান করে যদি তাদের ব্যবসা এরকম চলতে থাকে তবে সে আরও কয়েকটা মেশিন এরকম কিনে ফেলবে, যাতে তাদের ইনকাম ডবল হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই টপ ব্র্যান্ড মতি কাজ করে ফেলি।
সে আরও কয়েকটা মেশিন এই শপিং মলে সিন করে দেয়। আর এমনি একদিন তার গার্লফ্রেন্ড লিনার সাথে দেখা করতেই এই শপিং মলে চলে আসে। কারণ অনেক দিন ধরে লিনার সাথে দেখা করছেন না। এখন লিনা যখন জানতে পারি ব্যবসা শুরু করেছে তখন সে বেশ হতাশ হয়ে যায়। সেই তাকেই পরামর্শ দেয় সেজন্য এখনও তার পড়াশোনা মন দিয়ে করে যায়। এবং কোনো জব করার চেষ্টা করি কিন্তু তার কথা শুনি না। এবং তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এবং সীতার ইচ্ছেমতোই কাজ করতে চায়। আর এভাবেই একটা সময় টমের ব্যবসা ভালোভাবে চলতে থাকে। কিন্তু একদিন এই শপিং মলের মালিকদের কাছে অভিযোগ করে এবং জানায় তাকে এখনই এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ মেশিনের ধোয়া তাদের শপিং মলে তিরি নষ্ট করে দিয়েছ 2 লক্ষ করে এই ব্যক্তির কথা। একদম সঠিক উপরের অংশটা কালো হয়ে গেছে। কিন্তু সে তার দোকান এখান থেকে সরাতে চায় না। তাই সেই শপিং মলে মালিককে জানায় এই কালো অংশে সাদা রং করে ঠিক করে দেবে। পরের দিন কাজ বন্ধ করে এই অসাধারণ করতে শুরু করে দেয়। প্রথম দিকে খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সে যখন এটা করতে শুরু করে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। এমনকি রাত হয়ে যায় কিন্তু সেটা কমপ্লিট করতে পারে না। এখন টমের এই কঠিন পরিস্থিতি দেখে জমির বাবা-মা প্ল্যান করে তারা এই দেশ ছেড়ে চলে যাবে। এবং সেখানেই তারা বসবাস করবে, তাকে একটি পাসপোর্ট বানিয়ে ফেলতে পারে। এখন তো অনিচ্ছা সত্ত্বেও সেই পাসপোর্ট বানাতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তার মনে হয় তার আরও একবার চেষ্টা করা দরকার। তাই সে তার বাবা-মাকে জানায় সে তার পাসপোর্ট বানাতে চায় না, বরং এখানে থেকেই সে তার পড়াশোনা কমপ্লিট করতে চায়। এখন টমটমের মুখে এরকম কথা শুনে সে অবশেষে রাজি হয়ে যায় এবং তাকে জানায় সে যেন পড়াশোনা কমপ্লিট করে সোজা চলে আসে। আর এই বলে তারা দুজন চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। টম আরও একবার সেই শপিং মলে চলে যায় এবং লক্ষ্য করে সেই আগের দিন রাতে যায়। রঙগুলো করেছিল সেগুলো খুলে খুলে নিচে পড়ে গেছে এবং অন্য দোকানগুলোকে নষ্ট করে দিয়েছে। আর এই সব দেখে শপিং মলের মালিক সত্যি সত্যিই এখান থেকে তাড়িয়ে দেয় এবং জানিয়ে দেয় সে আর কখনোই এখানে দোকান খুলতে পারবে না। মনের দুঃখে বাড়িতে ফিরে আসে এবং সে লক্ষ্য করে তার বাড়িতে সরকার থেকে একটি নোটিশ ঝুলিয়ে রেখেছে, যেখানে লেখা রয়েছে ইতিমধ্যে তাদের টাকা পরিশোধ না করলে তারা এই বাড়িটি তাদের কাছ থেকে নিয়ে নেবে। আসলে তোমার বাবাকে পড়াশোনা করানোর জন্য প্রচুর টাকা লোন নিয়েছিল এবং সেই টাকা শেষ করতে পারেনি, আর এই কারণেই সরকার এই নোটিশ তাদের বাড়িতে ঝুলিয়ে দিয়েছে। প্রথমত তার ব্যবসার এরকম অবনতি এবং তার মধ্যে তার একমাত্র ঢাকার বাড়িটা সরকার নিয়ে নিচ্ছে। তাই সে মনের দিক থেকে একদম ভেঙে পড়ে এবং সে বুঝতেই পারে না সে এরপর কি করবে। এমনকি তার সাথে যখন তার গার্লফ্রেন্ডের দেখা হয়, সে তার গার্লফ্রেন্ডের সাথে একটা কথাও বলে না। ডিনার টমের ওপর একাধিক অভিযোগ করে, যেমন সীতার ফোন ধরছে না এবং তার সাথে অনেক দিন ধরে দেখা করছে না, কিন্তু চুপচাপ থাকে এবং সেলিনাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। লিনা প্রথমবার বুঝতে পারে তবে নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা ঘটেছে, আর এটা নিশ্চয়ই সেই ব্যবসার সাথে সম্পর্কিত। তাকে মোটিভেট করে এবং বোঝায় সে যেন আরও একবার নতুন করে সবকিছু চেষ্টা করে। এখন এইসব কথা বলতে বলতে লিনা তার থেকে এক বাক্স পাপড়ির মতো কিছু খাবার বের করে। এগুলো রঙেই এই জিনিসগুলো এক ধরনের সামুদ্রিক শৈবালকে দিলীপ রায় ঘরে তৈরি করা হয়। ইতিমধ্যে একবার তিনি গিয়েছিল এবং সেখান থেকেই এই খাবারগুলো নিয়েছে। এখন আর সেই খাবার খেতে শুরু করে দেয় এবং একইভাবে খেতে দেয়। প্রথম দিকে দ্বিধাবোধ করে এবং যখন সে এক টুকরো খায় সে নিজেকে সামলে রাখতে পারে না। সে পুরো বাক্সটায় ফাঁকা করে দেয় কারণ এর স্বাদ তার খুব বেশি ভালো লেগেছে। বুদ্ধি আসে, সে বুঝতে পারে এই ধরনের পাবো এই শহরে এবং এই দেশেই কেউ খায় না। তাই সে প্ল্যান করে সে যদি এই বাদরগুলো এখানে তৈরি করে এবং লোকাল মার্কেটে সেল করে তবে এই ব্যবসা খুব ভালোভাবে চলবে। তাই পরের দিন সকালে টম একটি পাপড় ফ্যাক্টরিতে চলে যায় এবং সেখানে গিয়েই পাপড়ি প্যাকেজিং কিভাবে করতে হয় সেই সব কিছু সেখানে কাকে বোঝায়। এই প্যাকেজিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবেই এই প্যাকেজিং লিক না থাকে, তো বাবুর নরম হয়ে যাবি। এরপর টমসি শৈবালগুলো কিনে নিয়ে তার বাড়িতে ভাবতে শুরু করে দেয়। কিন্তু সমস্যা হল এই বাবুরগুলো ভাজার পর ঠিক সেরকম খাদ্য হচ্ছে না যেমনটা শিরিনার কাছ থেকে খেয়েছিল এবং একইভাবে এটা খেতে কেমন লাগছে তাই সে এবং তার আঙ্কেল মিলে আরও নানান রকমভাবে এগুলো হাজার চেষ্টা করে, কিন্তু প্রতি ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়ে যায়। আর এভাবেই তারা বেশ কয়েকটা বাক্সবাবু শেষ করে ফেলি, কিন্তু সে সফলতা পায় না। কিন্তু কম হারি না, সে তার কম্পিউটার এবং গেমের সব রকম ইকুইপমেন্টগুলো বেচে দেয় এবং সেই টাকা দিয়ে সেই আরও পাপড়ের বাক্স কিনে নিয়ে আসে। সে যখন বাড়ি ফিরে ততক্ষণে ভারী বৃষ্টি শুরু হয়ে যায় এবং ঘরে এসে সে লক্ষ্য করে তারা বাথরুমে বিজলি কি তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। তাই সে সঙ্গে সঙ্গে সেই রাতেই তাকে হসপিটালে ভর্তি করে। কিন্তু এই সবের মধ্যেই নতুন কিনে আনা ফুলগুলো বৃষ্টির জলে ভিজে যায়
পরের দিন সকালে যখন বাড়ি ফিরে দেখি তারপর বৃষ্টিতে ভিজে গেছে। আর এইসব দেখে তার মনে দুঃখ রাগ একসাথে তৈরি হয়ে যায়। কিন্তু সে রাগের বসে সেই ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে দেয়। এবং সেই চমকে যায় যখন সে দেখে পাপড়িগুলো ঠিক তেমনি হয়ে গেছে যেমনটা সেই লিনার গাছে খেয়েছিল। সে প্রথমবার বুঝতে পারে এই পাপড়িগুলোকে প্রথমে জোরে ভেজাতে হবে এবং তারপর সেটাকে শুকিয়ে গেলে প্রায় করলে এরকম সুন্দর পাপড় তৈরি হয়ে যাবে। এখন তো আপনি সোজা হসপিটালে চলে যায় এবং তার আঙ্কেলকে খেতে দেয়। তারা অসুস্থ হয়েছিল, পূর্বেই কিছুটা সুস্থ হয়ে যায় কারণ এই পাপড় এত সুন্দর ভাষা দেখে তার মনে আনন্দ চলে আসে। পরের দিন তো সেই শপিং মলে জায়গাটা আরও একবার ভাড়ানে আগের বানিয়েছিল এবং এবার সেই শপিং মলে মালিককে বোঝায় তার এই নতুন ব্যবসা থেকে কোনো রকম কালো ধোয়া বের হবে না এবং এই শপিং মলের মালিক তাকে আরও একবার এই জায়গাটাতে দিয়ে দেয়। তবে প্রথমেই হিসেব করে তার বাবার সেই ঋণ শোধ করতে কত টাকা লাগবে এবং সেই টাকা ইনকাম করতে কতদিন সময় লাগবে। তাই সবার প্রথমে তার বাবাকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে কত টাকা লোন নিয়েছিল। বাবা জানায় সেই 40 মিলিয়ন বানিয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে সেটা 9,70,70,000 টাকার সমান। আর এই কথা শুনে টমের মাথা ঘুরে যায়। সে কখনোই ভাবিনি তার বাবা এত টাকা লোন নিয়েছিল। তাই সে বেশ চিন্তায় পড়ে যায় এবং এই চিন্তা দূর করার জন্য সেই গান শুনতে শুরু করে দেয় এবং একটা সময়ে তার বক্স এর ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। তাই আশেপাশের মার্কেটে চলে যায় ব্যাটারি কেনার জন্য এবং সেখানে গিয়েছি লক্ষ্য করে একটি কোম্পানি যার নাম 7-Eleven। এই কোম্পানিটি সব রকম প্রোডাক্ট করে এবং সেগুলো ব্যবসা করে। তাই সে বুঝতে পারে সে যদি তার এই কোম্পানির কাছে সাপ্লাই করতে পারে এবং খুব বেশি পরিমাণে সাপ্লাই করতে পারি তবে হয়তো সেই টাকা খুব সহজেই উঠে যাবে। তাই পরের দিন সকালে এসে বেশ কয়েকটা পাপড়ের প্যাকেট নিয়ে সেই কোম্পানিতে প্রথমে সে লক্ষ্য করে এখানে তার মতো আরও অনেক ব্যক্তি তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে চলে এসেছে। তাদের কথা বলার কৌশল এবং আচার-আচরণ ভালোভাবে লক্ষ্য করে এবং তারপরেও ঠিক একইভাবে টয়লেটে গিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। কিন্তু এত প্র্যাকটিস করার পরও আসল জায়গায় গিয়ে একটা কথা বলার সুযোগ পায় না, কারণ তার আগেই এই কোম্পানির ম্যানেজারই প্রোডাক্ট রিজেক্ট করে দেয়। সে জানায় তার এই প্রোডাক্টটি প্যাকেজিং অনেকটাই বোর এবং একইভাবে এটা খুবই সাধারণভাবে প্যাকেজিং করা হয়েছে। তাই তাকে সবার প্রথমে প্যাকেজিংটা ভালো করতে হবে, যার ফলে আরও একবার মন খারাপ। বাড়িতে ফিরে আসে এবং বাড়ি ফিরে আসে শান্তি পায় না যখন সে দেখে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। আর ইভারটন চুপ থাকে না, সে তাকে করা শব্দের জানিয়ে দেয় সে জেনে থাকে আর বিরক্ত না করে, যার ফলে এদের মধ্যে ঝামেলা আরও গাঢ় হয়ে যায়। পরের দিন সকাল হলে টম সবার প্রথমে একটি প্যাকেজিং কোম্পানিতে চলে যায় এবং তার জন্য একটি সুন্দর প্যাকেজিং এর ব্যবস্থা করে এবং এই প্যাকেজিং কমপ্লিট হয়ে গেলে সেই 7-Eleven কোম্পানিতে আরও একবার চলে যায়। তাকে সেখানকার অপেক্ষা করতে বলে এবং জানায় তাদের ম্যানেজার বর্তমানে ব্যস্ত রয়েছে। শুধু অপেক্ষা করতে শুরু করে দেয়, কিন্তু সে দেখে অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু ম্যানেজার তার সাথে দেখা করছে না, বরং সে ফোনে কার সাথে কথা বলছে। টমের প্রথমবার মনে হয় হয়তো এই ম্যানেজার ইচ্ছে করেই তার এই প্রোডাক্ট কিনতে চায় না আর এই কারণেই সীতাকে বারবার রিজেক্ট করতে চাইছে এবং একইভাবে তার সাথে কথা বলছে না। তাই সম্পূর্ণ হাল ছেড়ে দেয় এবং ডিসাইড করে নেয় অনেক হয়েছে, আর নয়, এখন আর এই ব্যবসা করবে না। তাই সে বাড়ির পথে যাত্রা শুরু করে দেয় এবং যাবার আগেই প্যাকেজগুলো এই কোম্পানির মধ্যে রেখে দিয়ে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় এবং একটা সময় এই কোম্পানির বেশ কিছু ইনফিডেলিটি এবং তারা এই প্যাকেজগুলো দেখতে পেয়ে সেগুলো খুলে খেতে শুরু করে দেয় এবং তাদের এটা এত ভালো লেগে যায় যার ফলে এই প্যাকেটগুলোকে বিতরণ করতে শুরু করে দেয় এবং সবশেষে ম্যানেজার যখন এই লিঙ্কে প্রবেশ করে একটি প্যাকেট এখন উপরে রয়েছে, তাই সেও সেই প্যাকেটের পাপড় খেতে শুরু করে দেয় এবং সে বুঝতে পারে যে কত বড় ভুল করে ফেলেছি, কারণ এটা খুবই সুন্দর খেতে। তাই পরের দিন সকালেই টমকে তার অফিসে ডেকে নিয়ে আসে এবং তার সাথে ডাইরেক্ট এই ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে শুরু করে দেয়। মহিলাটি জানায় তাদের মোট 3000টি শাখা রয়েছে এবং তার জন্য টোটাল 72 এরকম পাপড়ের প্যাকেট দরকার। মহিলাটি বলে, এই ব্যবসা শুরু করার আগে সবার প্রথমে আমরা তোমার কারখানাটা ভালোভাবে পরিদর্শন করব এবং তারপরে আমরা এই ডিরে এগোব। এখন চিন্তায় পড়ে যাই কারণ তার কাছে কোনো রকম কারখানা নেই, কিন্তু সে একইভাবে এডিটর হারাতে চায় না। তাই সে কারখানা তৈরি করার জন্য লোন নিতে ব্যাংকে চলে যায়। আর এটাই আমরা মুভি প্রথম দিনে দেখেছি। এখন ব্যাংকের ম্যানেজার টমের মুখে এই পুরো গল্প শোনার পর সে তার ওপর ইমপ্রেস হয়ে যায়। সে বুঝতে পারে না একই 19 বছর বয়সেই তিনি কিভাবে এত কিছু করতে পারে। এরপর সে তার ডকুমেন্টগুলো সেখানে তার বাড়ির দলিল
এবং তার সমস্ত রকম ওরকমই ব্যাংকের ম্যানেজারের কাছে সাবমিট করে। কিন্তু যাকে চায় সে তাকে লোন দিতে চায়। কিন্তু তার বয়স মাত্র ১৯ বছর এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী সে তাকে লোন দিতে পারবে না। বুঝতে পারে তার কাছে খুব বেশি সময় নিয়ে এসে দাঁড়িয়েছে এবং সেই টাকা দিয়ে একটি ছোট বিল্ডিং কিছুদিনের জন্য ভাড়া নেয় এবং সেটাকেই সে সুন্দরভাবে সাজিয়ে একটি ফ্যাক্টরি মতো তৈরি করে ফেলে। এখন এইসব এর মধ্যে লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। সে বুঝতে পারে এটাই তার নতুন বয়ফ্রেন্ড, তাই সে নিজেকে সামলে নেয় এবং পুনরায় তারা জীবন দিয়ে দেয়। আর এমনই একদিন 11 কোম্পানির ম্যানেজার পরিদর্শন করতে আসে। মহিলাটির সবার প্রথমে চেক করে তারপরগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হচ্ছে কিনা সেই সব কিছু লক্ষ্য করে। তারই কারখানায় অনেক ত্রুটি রয়েছে, যেমন রান্না করার ওপরের অংশে জেলায় রয়েছে। তার মধ্যে কোনোরকম আস্ত নেই, যার ফলে চারপাশে থাকা পোকাগুলো খাবারের মধ্যে পড়ে যেতে পারে এবং একইভাবে এখানে থাকার জলের কলে কোনো রকম স্যানিটাইজার এর ব্যবস্থা নেই। তাই মহিলাটি এই ব্যাপারে উত্তমের কাছে অভিযোগ করে, কিন্তু যাবার আগে একটু আশা দিয়ে চলে যায়। সে জানায় সে তার ফ্যাক্টরি ব্যাপারই পরে ভেবে দেখবে। এরপর ত্বক দাড়ি ফ্যাক্টরির বাকি ত্রুটিগুলো সমাধান করে ফেলে এবং একদিন সেই 7-11 কোম্পানি থেকে একটি মেয়ে তারা মন দিয়ে পড়ি 7-11 কোম্পানি কন্ট্যাক্ট অ্যাপ্রুভ করে নিয়েছে এবং এটা দেখে চোখে জল চলে আসে। এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে তার এই পাপড় তৈরির কাজ শুরু করে দেয় এবং ঠিক 1 মাসের মধ্যেই সে ৭২,০০০ প্যাকেট তৈরি করে ফেলেন এবং বড় ট্রাক করে এই পাপড়িগুলো সেই 7-11 কোম্পানির কাছে পৌঁছে দেয়। কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সেই কোম্পানিতে পৌঁছাতে অনেক দেরি করে ফেলে এবং সেখানকার ওয়ার্কার তাকে জানায় তার সময় পার হয়ে গেছে এবং সে দারিদ্র ভেতরে প্রবেশ করাতে পারবে না। তাকে রিকোয়েস্ট করতে শুরু করে দেয় এবং এতদিনে ঘটে যাওয়া সব ঘটনা তাকে বলতে শুরু করে দেয়, যার ফলে এই ওয়ার্কার টমেটোর ভিতর প্রবেশ করার পারমিশন দিয়ে দেয়। আর এভাবেই একটা সময় ডোমের এই প্রোডাক্ট সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তার ইবোসেনেস একদম টপ লেভেল এ পৌঁছে যায়, যার ফলে জীবনের সমস্যা ছিল সব কিছুরই সমাধান হয়ে যায়। সবশেষে আমরা টমের আসল ছবি দেখতে পাই। এই সত্যি ঘটনার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বাস্তবে দেখতে গেলে টমের মতো এরকম অনেক কম এবং অনেক মানুষ আছে যারা ঠিক এরকমই স্ট্রাগল করে যাচ্ছে, কিন্তু তারা সাকসেস পায়নি বলে তাদের নামটা আজ আমরা জানি না এবং আমাদের কাছে পৌঁছায়নি। তাই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আর সেটা হলো সাকসেস না পেলে সেই মানুষটি কোনো রকম চেষ্টা করেনি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হয়তো তার পরিস্থিতি এবং তার জীবনের লড়াইটা বাকিদের থেকে আলাদা হয়েছিল। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সব শেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে।